মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলা ভ্রমণের সময় সাক্ষাৎ করেন সিলেটের অলি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সঙ্গে। বতুতা তার ভ্রমণ কাহিনী আল রেহলাতে লিখেন, হজরত শাহজালাল ইফতারে সে সময় গরুর দুধ পান করতেন। রোজার দিনে একসময় চাল ভিজিয়ে রাখত বাংলার মানুষ। সাধারণ মানুষ সেই চাল মুখে দিয়ে রোজা খুলতেন। বেশিরভাগের প্রথম পছন্দ ছিল ভাত। শুধু ব্রিটিশরা নয়, উপমহাদেশের সম্পদের লোভে নানা সময় ছুটে এসেছে পর্তুগিজ, ওলন্দাজ বা ডাচ, দিনেমার বা ড্যানিশ, ফরাসিরাও। কেউ সম্পদ নিয়ে গেছে লুট করে, কেউ চালিয়েছে শাসন। দীর্ঘ কয়েক শতকে এসব বিদেশিরা মিশেছে এখানকার মানুষের সঙ্গে। এভাবে নানা জাতিগোষ্ঠীর খাবার মিশে গেছে আমাদের খাদ্যাভ্যাসে। সেই ধারাবাহিকতায় ইফতারেও বহু পদের খাবার ঢুকে গেছে বাঙালির খাবারের প্লেটে। যে ছোলা ছাড়া আমাদের ইফতারি হয় না, সে ছোলা এসেছে আফগান থেকে। আফগানিরা খায় কাবুলি ছোলা। কাবুলিওয়ালাদের হাত ধরে সে খাবার খাওয়া শিখে বাংলার মুসলমানরা। এরপর স্থানীয় জাতের ছোলায় মশলা, পেঁয়াজ, তেল দিয়ে মুখরোচকভাবে তৈরি করা হয় ইফতারের এই অঞ্চলের নিজস্ব উদ্ভাবন ছোলা বুট। শবে বরাতের সময় যে বুটের হালুয়া তৈরি হয় সেটার আসল নাম হাবশি হালুয়া। সেটাও আফগানদের খাবার। ইফতারের পেঁয়াজু, বেগুনি, চপ এসেছে উত্তর ভারত থেকে। মুড়ি আগে থেকেই এই অঞ্চলের মানুষের প্রিয় খাবার। ধীরে ধীরে সবকিছু মিলিয়ে শুরু হয় ইফতার খাওয়া। ইফতারের সাথে যে কাবাব ও হালিম যুক্ত হয়েছে সেসব মূলত পারস্য বা ইরানের খাবার। এখনো ইরান, আরব আমিরাত, সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশে ইফতারের সময় কাবাব দিয়ে বিরিয়ানি বা পোলাও খাওয়ার চল রয়েছে। ইফতারের জিলাপিও এসেছে পারস্য থেকেই, তবে জনপ্রিয় হয়েছে মোগলদের দ্বারা। পারস্যে জিলাপিকে জুলাবিয়া বা জুলুবিয়া বলা হয়। ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, চপের বদলে অনেক সময় ইফতারে থাকে বিরিয়ানি। এই বিরিয়ানির উৎপত্তি মোগল শাসকদের থেকে। মোগল আমলেই এই খাবারের জনপ্রিয়তা উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। আবার অনেকের মতে বিরিয়ানির আদি রূপের সন্ধান পাওয়া যায় মধ্য এশিয়ার উজবেকিস্তান বা তুর্কমেনিস্তানে। কোনো এক সময় মুঘলদের কাছ থেকে ঢাকার লোকজন বিরিয়ানি, কাবাব, ভাজা পোড়া খাওয়া শুরু করে। সেটাই ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। পাকিস্তান আমলে চকবাজারে বুট ও শশা কুচি দিয়ে তৈরি ঘুগনির চল ছিল। মোগল সেনাপতি মির্জা নাথান বাহারিস্তানি গায়রি গ্রন্থে লিখেছেন, 17 শতকের শুরুর দিকে তিনি বঙ্গ অঞ্চলে ছিলেন। তখন দিল্লিতে মোগল সেনাদের প্রিয় খাবার ছিল বাদাম মিশ্রিত এক ধরনের গমের রুটি, নান, তাফখান। এছাড়া সুজি দিয়ে তৈরি রুটি, শিরমাল, আকবরীর নান খাতায়ও খেতেন তারা। সবগুলো তিনি বাংলায় তার বন্ধু মির্জা আলম বেগের তাঁবুতে ইফতারের সময় পেয়েছিলেন। 1639 সালে শাহ সুজা বাংলার সুবাদার হওয়ার পর কয়েকশো শিয়া পরিবার ঢাকায় আসে। তারা এখানে খোরাসানি পোলাও পরিচিত করায়। এছাড়া মোগলরা মাংস, মশলা, লেবুর রস ও গম দিয়ে তৈরি হালিম জাতীয় একরকম খাবার তৈরি করতেন ইফতারে। ঢাকার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ 18 শতকের গোড়ার দিকে চকবাজারকে আধুনিক এক বাজারে পরিণত করেন। সে বাজারের নাম ছিল তখন বাদশাহী বাজার। কিংবদন্তির ঢাকা বইতে নাজির হোসেন জানিয়েছেন, রোজার সময়ে মোগলাই খাবার ও রকমারি ইফতারি বিক্রি করা হতো বাদশাহী বাজারে। পাওয়া যেত বাকরখানি, বগদাদি রুটি, সাবরাতি রুটি, কাকচা, কুলিচা সহ হরেক রকমের নান রুটি। এসব খাবারের অধিকাংশ এখন হারিয়ে গেছে। এছাড়া মাংসের টুকরা থেকে তৈরি 10 থেকে 15 সের ওজনের পাসান্দা কাবাবও ছিল তখন। এখন যা সুতি কাবাব নামে পরিচিত। স্থানীয় খাবার সবসময় ইফতারিতে গুরুত্ব পায়। যেমন মাছ সহজলভ্য হয়, মালদ্বীপে ইফতারিতে বিভিন্ন পদের মাছের আইটেম থাকে। আবার খাদ্যাভ্যাস, ফসলের প্রাপ্যতা, আর্থিক সঙ্গতিও ইফতারের খাবার তালিকা নির্ধারণে নিয়ামক হিসেবে কাজ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি হিসেবে খেজুর ও পানি খেতেন। তার মৃত্যুর পর ধর্মপ্রাণ মুসলমানরা সুন্নত হিসেবে ইফতারে খেজুর রাখেন। তবে বাংলাদেশে বিভিন্ন এলাকায় ইফতারির খাবারেও রকম ফের রয়েছে। অনেক এলাকায় পেঁয়াজু বা বেগুনের বদলে খেজুর ও শরবত দিয়ে ইফতার শুরু হয়। এরপর ভাত বা খিচুড়ি খেয়ে নেয় রোজাদারগণ। পুষ্টিবিদরা বলেন, ইফতারে থাকা উচিত এমন খাদ্য যা শরীরে পুষ্টি, পানি এবং শক্তির যোগান দেবে। প্রোটিনে ভরপুর ছোলা শরীরে বেশ শক্তি আর পুষ্টি যোগায়। তবে ভাজা পোড়ার বদলে চিরা, ফলমূল, দই জাতীয় খাবার এবং প্রচুর পানি খাওয়ার কথা বলেন তারা।